জাভা প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা জাভা প্রোগ্রামিং এর তৃতীয় অধ্যায় অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে অপারেন্ডের উপরে কাজ করে, যে বিভিন্ন যে অপারেন্ডের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রসেস করে অপারেটরের উপরে ভিত্তি করে। তো অপারেটর নর্মালি হচ্ছে কি যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করি, অথবা মানে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে, কন্ডিশনাল অপারেটর ইউজ করে, তারপর বিটওয়াইজ অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমাদের হচ্ছে কি আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে প্রসেস করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কাজ করতে হয়। তো আমরা সেই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব আজকে। প্রথম কথা হচ্ছে কি যে আমাদের আজকের ক্লাসে কি কি জিনিস নিয়ে আলোচনা করব সেটা একটা লিস্ট এখানে দেখি। প্রথম আছে জাভাতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অপারেটরগুলো। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটরের বর্ণনাগুলো দেখব, বাইনারি অপারেটর দেখব, ইউনারি অপারেটর দেখব এবং বিভিন্ন ধরনের অপারেটরের ব্যাখ্যা দেখব। এরপরে জাভা অপারেটর ব্যবহার করে আমরা হচ্ছে কি যে প্রোগ্রাম লিখব। আমরা চলে যাই, প্রথম হচ্ছে কি ভূমিকাতে চলে যাই। এখানে আছে জাভা প্রোগ্রামিং ভাষায় বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, যেমন আছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হয়। এরপর রিলেশনাল অপারেটর আছে, যেমন সমান, গ্রেটার দেন, লেস দেন, বা গ্রেটার অর ইকুয়াল বা লেস অর ইকুয়াল যে অপারেটরগুলো আছে সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এরপর আছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর যেমন অ্যান্ড অর নট ইত্যাদি করার জন্য। বিটওয়াইজ অপারেটর আছে অ্যান্ড অর, এক্স অর ইত্যাদি। এটা হচ্ছে কি যে এক্স অর হবে এক্স অর। এরপর আছে কি যে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে কি ইকুয়াল। এরপরে কন্ডিশনাল অপারেটর আছে, তো সেটাকে আমরা টার্নারি অপারেটরে বলি। এরপর আরও কিছু স্পেশাল অপারেটর আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে কি যে জাভাতে ব্যবহৃত বিভিন্ন ধরনের যে অপারেটরগুলো আছে সেগুলো আসলে কি কি আমরা তার আগে বুঝিনি। একটু অপারেটর এবং অপারেন্ট। আমরা যদি নর্মালি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখি, যেমন হচ্ছে কি আমরা লিখলাম যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন স্টেটমেন্ট আমরা এখানে দিলাম। তো এখানে হচ্ছে কি এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। তো এ এর একটা ভ্যালু থাকবে, বি এর আরেকটা ভ্যালু থাকবে। এ এবং বি এর এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলো যোগ হয়ে যোগফলটা আমরা কি করব, সির মধ্যে স্টোর করব। এখন এখানে যে এটাকে বলা হয় অপারেন্ট, বিটাকে বলা হয় অপারেন্ট, আর এ প্লাস সাইনটাকে বলা হয় অপারেটর। এখানে এ বি হচ্ছে কি আমাদের কি অপারেন্ট, এখানে প্লাস সাইনটা হচ্ছে আমাদের অপারেটর। তো অপারেন্ট হচ্ছে কি যে যেগুলো আমাদের ভেরিয়েবল, এগুলো হচ্ছে কি অপারেন্ট। আর ওই অপারেন্টের উপরে কাজ করে যে অপারেশন করে তাকে বলা হয় অপারেটর। তো যেমন হচ্ছে কি এখানে প্লাসটা হচ্ছে কি এ এবং বি এর ভ্যালু দুইটাকে যোগ করতেছে। তো তার মানে কি এই প্লাস সাইনটা হচ্ছে কি অপারেশন করতেছে এ এবং বি এর উপরে, এই জন্য এই প্লাসটাকে আমরা বলি যে কি অপারেটর। একইভাবে যোগ করার পরে যোগফলটা রাখতেছে কোথায় স্টোর করতেছে, সি এর কাছে। তো সি কাছে হচ্ছে কি স্টোর করতেছে, কে রাখতেছে, এটা হচ্ছে কি এই ইকুয়াল সাইন দ্বারা, মানে অ্যাসাইনমেন্ট সাইন দ্বারা। তো তাহলে হচ্ছে কি যে ইকুয়াল হচ্ছে কি এক ধরনের অপারেটর। তো এটা ছিল হচ্ছে অপারেটর এবং অপারেন্ট। তো আমরা এখানে হচ্ছে কি যে অপারেটর এবং অপারেন্ট নিয়ে আরেকটু হচ্ছে কি যে ফর্মালি আলোচনা করি। তো এখানে আছে জাভা ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ ক্যারেক্টার, যেমন প্লাস, তারপর মাইনাস, তারপর গুণ, ভাগ, প্লাস প্লাস, গেটার অথবা মানে ইত্যাদি, এই যে সাইনগুলো আমরা ব্যবহার করি। তো এইসব বিশেষ ক্যারেক্টারকে বলা হয় মূলত অপারেটর। আর অপারেন্ট বা ডাটা ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্ম সম্পাদনের জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। সুতরাং অপারেটর হলো কোনো বিশেষ চিহ্ন বা শব্দ যা কম্পাইলারকে কোনো বিশেষ গাণিতিক বা যৌক্তিক কাজ করতে নির্দেশ করে। যেমন এ প্লাস বিতে প্লাস হলো একটি অপারেটর যেসব ডাটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর কাজ করে তাদেরকে আমরা বলেছি কি অপারেন্ট। তো এ প্লাস বির মধ্যে এ বি হলো অপারেন্ট এবং প্লাস হলো অপারেটর। তো এটা ছিল হচ্ছে কি মূল, এই যে এক্সপ্রেশন আমি দেখাইলাম এটাই মূল কথা। এখানে এ বিটা হচ্ছে কি যে অপারেন্ট আর প্লাসটা হচ্ছে অপারেটর। আবার যদি আমরা সির মধ্যে রাখি তাহলে সিটা হচ্ছে কি অপারেন্ট আর ইকুয়ালটা হচ্ছে কি আমাদের এখানে অপারেটর। এরপরে আমরা এখানে দেখব জাভাতে বিভিন্ন ধরনের অপারেটর। তো অপারেটরগুলোকে কয়েকটা ক্লাসে ভাগ করছে, তো সেই ক্লাসগুলো আমরা দেখি। তো আমাদের এখানে একটা ফর্মাল কথা আছে, জাভায় এক সেট শক্তিশালী অপারেটর আছে যাদের অধিকাংশ সরাসরি সি এবং সি প্লাস প্লাস থেকে নেওয়া। জাভা অপারেটরগুলো তাদের প্রকৃতি ও কার্য অনুযায়ী 7 ভাগে বিভক্ত। কি কি? অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল অপারেটর এবং হচ্ছে কি কিছু স্পেশাল অপারেটর। এখানে যে এই ক্যাটাগরিগুলোতে কোন ক্যাটাগরিতে কোন অপারেটরগুলো আছে এবং সেগুলো হচ্ছে কি কীভাবে প্রোগ্রামে ব্যবহার করবে বা এটার কাজ কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা, আর অপারেটর যে কয়টা অপারেন্ডের উপর ভিত্তি করে কাজ করে। যেমন
আপনি যদি বলেন যে এর সামনে আপনি একটা মাইনাস সাইন দিলেন, এটার মানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে কি যে নেগেটিভ ভ্যালু। আর আপনি যদি হচ্ছে এই মাইনাস সাইনটা যদি আপনি a মাইনাস b দেন, তখন কিন্তু আর মাইনাসটা ওই আগের মিনিংটা হচ্ছে কি এখানে মিন করতেছে না। এখানে দেখেন যে এখানে হচ্ছে কি যে এর ভ্যালুটা নেগেটিভ, এটা বোঝাচ্ছে। আর a মাইনাস b দ্বারা বোঝাচ্ছে যে এর থেকে b এর ভ্যালুটা বিয়োগ হবে। তাহলে কিন্তু একই সাইন, কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন রকম। তো সেই কথার উপরে ভিত্তি করে যে অপারেটরটা হচ্ছে কি কয়টা অপারেন্ডের উপরে ভিত্তি করে কাজ করবে, সেটার উপরে যে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয় সাধারণত। একটা হচ্ছে বাইনারি অপারেটর, একটা হচ্ছে ইউনারি অপারেটর। যদি কোনো অপারেটর একটি অপারেন্ডের উপর ভিত্তি করে কাজ করে তাকে বলা হবে ইউনারি অপারেটর, আর যে অপারেটর দুইটি অপারেন্ডের উপর ভিত্তি করে কাজ করবে তাকে আমরা বলি যে বাইনারি অপারেটর। আর আরও একটা স্পেশাল অপারেটর আছে, সেটা হচ্ছে কি আমরা টার্নারি অপারেটর। তো নাম থেকে আমরা বুঝতেছি যে টার্নারি অপারেটর হচ্ছে কি যে অপারেটর তিনটি অপারেন্ড নিয়ে কাজ করতে পারে তাদেরকে বলা হয় টার্নারি অপারেটর। যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট, যখন আমরা কন্ডিশনাল যে অপারেটরটা আছে সেই অপারেটরটাকে আমরা টার্নারি অপারেটর বলি, কারণ এই টার্নারি অপারেটর তিনটা অপারেন্ড নিয়ে কাজ করতে পারে। এখন আমরা বাইনারি অপারেটরগুলো দেখব। তো বাইনারি অপারেটর যেমন হচ্ছে কি আপনি বলতে পারেন যে a প্লাস b, তাহলে প্লাসটা হচ্ছে কি বাইনারি অপারেটর। a মাইনাস b, তাহলে মাইনাসটা বাইনারি অপারেটর। a মাল্টিপ্লিকেশন b, এটা হচ্ছে বাইনারি অপারেটর। a ডিভাইডেড বাই b, সেটা বাইনারি অপারেটর। a মডুলাস b, এটা বাইনারি অপারেটর। তাহলে এগুলো হচ্ছে কি যে বাইনারি অপারেটর। এছাড়াও তার মানে কি আমাদের মূল কথা হচ্ছে যে অপারেটর দুইটা অপারেন্ড নিয়ে কাজ করবে তাকে বলা হবে বাইনারি অপারেটর। এরপরে ইউনারি অপারেটর যেমন হচ্ছে কি আমরা বললাম, যেমন হচ্ছে কি যে প্লাস a, এটা কিন্তু ইউনারি অপারেটর, অথবা মাইনাস a, এটা হচ্ছে ইউনারি অপারেটর। অথবা আমরা কি করলাম যে প্লাস প্লাস a দিলাম, a প্লাস প্লাস দিলাম, অথবা মাইনাস মাইনাস a দিলাম, মাইনাস মাইনাস a, অথবা a মাইনাস মাইনাস, এগুলোকে বলা হয় ইউনারি অপারেটর। তো এই অপারেটরগুলো হচ্ছে যে আপনি একটা অপারেন্ড নিয়েই কাজ করে। যেমন এটার মানে হচ্ছে কি যে এর মান এক বৃদ্ধি করবে, এটার মানও এর মান এক বৃদ্ধি করবে। তবে তফাৎ হচ্ছে কি এটা প্রিপেড, এটা হচ্ছে কি যে প্রি ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর এটা হচ্ছে কি যে এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে কি পোস্ট ডিক্রিমেন্ট। অর্থাৎ হচ্ছে এর মানটা এক এক করে কমাবে এটা। তো এই অপারেটরগুলোকে আমরা বলেছি কি যে ইউনারি অপারেটর, অর্থাৎ একটা অপারেন্ডের উপরে কাজ করে। এরপরে আমরা এখানে দেখি যে আমরা যে অপারেটরগুলো নিয়ে বললাম মাত্র একটু আগে, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যে বলতেছে যে বিভিন্ন ধরনের অপারেটরের বর্ণনা। এখানে আছে ইনক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে কি যে প্লাস প্লাস, অর্থাৎ একটা অপারেন্ডের মান এক এক করে বৃদ্ধি করবে। তো কিন্তু একটা অপারেন্ডের মানে হচ্ছে কি এক এক করে বৃদ্ধি করবে, তো সেই জন্য আমরা প্লাস প্লাস সাইন ইউজ করি। তো যদি প্লাস প্লাস সাইনটা যদি হচ্ছে কি কোনো একটা ভেরিয়েবলের সামনে বসে, অর্থাৎ যেমন প্লাস প্লাস এ দিলাম, তখন এটাকে বলা হবে প্রিফিক্স, হচ্ছে কি যে প্রিফিক্স ইনক্রিমেন্ট বা প্রি ইনক্রিমেন্ট। আর যদি পরে হয় প্লাস প্লাস, তাহলে কিন্তু আমরা পোস্ট ইনক্রিমেন্ট বলি। এরপর ডিক্রিমেন্টটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এক এক করে কমাবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আগে যদি হয় তাহলে প্রি ডিক্রিমেন্ট, আর যদি পরে যদি হয় তাহলে পোস্ট ডিক্রিমেন্ট। এটাই। এরপরে আসি আমরা আরও বিভিন্ন যে অপারেটরগুলো আছে, যেমন রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে কি মানে কি, মনে করেন এ একটা ভেরিয়েবল, বি আর একটা ভেরিয়েবল। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কিভাবে করা যায়? যদি আমি গ্রেটার দেন দিই, তার মানে হচ্ছে কি যে এ এর মান বি থেকে বড়, অথবা আমি যদি লেস দেন দিই তাহলে এর মান বি থেকে ছোট, অথবা আমি যদি বলি যে এ গ্রেটার আর ইকুয়াল বি, তার মানে কি যে এর মান বি থেকে বড় হইতে পারে অথবা সমানও হইতে পারে। আর আমি যদি দিই এ লেস অর ইকুয়াল বি, তার মানে কি এর মান বি থেকে ছোট হইতে পারে অথবা সমান হইতে পারে। আর যদি আমরা বলছি এ ইকুয়াল ইকুয়াল বি, তার মানে হচ্ছে কি এ এবং বি এর মানটা হচ্ছে কি এক্সাক্ট ইকুয়াল হবে, অথবা এ নট ইকুয়াল টু বি, এটার মানে হচ্ছে এ এবং বি এর মান কখনো কি হবে না, সমান হবে না। এই যে অপারেটরগুলো আমরা ইউজ করলাম, তো এই অপারেটরগুলো হচ্ছে কি দুইটা অপারেন্ডের মধ্যে কি একটা সম্পর্ক, রিলেশন তৈরি করছে। এটাকে আমরা, এই অপারেটরগুলোকে আমরা রিলেশনাল অপারেটর বলি। এরপর হচ্ছে কি যে লজিক্যাল অপারেটর। তাহলে যেসব অপারেটর লজিক্যাল অপারেশন সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে আমরা লজিক্যাল অপারেটর বলি। তো যেমন হচ্ছে কি যে আমরা যদি বলি যে এ অ্যান্ড বি, তাহলে হচ্ছে কি এ এবং বিকে কি করবে, অ্যান্ড করবে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কি এ এবং বি দুইটাই যদি সত্য হয়, তাহলে হচ্ছে কি যে এই পুরো এক্সপ্রেশনের মানটা হবে সত্য। অথবা আমরা যদি বলি যে এ অর বি, এটার মানে হচ্ছে যে এ এবং বির মধ্যে যে কোনো একটি সত্য হলে তাহলে এই এক্সপ্রেশনের মানটা হচ্ছে কি সত্য। অথবা
যে আমি নট এ এটার মান হচ্ছে কি যে এ এর মান যদি সরি এটা আমরা দিতে পারি এরকম যে আচ্ছা ঠিক আছে নট এ, তাহলে হচ্ছে কি যে এর মান যদি না হয় মানে এ যদি হয় ফলস, তাহলে হচ্ছে কি যে নটের কারণে এটা ট্রু হয়ে যাবে। তো ট্রু হলে তাহলে তখন এক্সপ্রেশনের মানটা ট্রু হবে। আর যদি এ যদি হয় ট্রু, তাহলে নটের কারণে এটা ফলস হয়ে যাবে, তাহলে তখন পুরো এক্সপ্রেশনের মান হবে ফলস। তাহলে এখানে যে অপারেটরগুলো ব্যবহার করা হয়েছে এগুলোকে আমরা বলি যে লজিক্যাল অপারেটর। এরপরে বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর লজিক্যালের মতো, তবে একটু ডিফারেন্ট আছে। যেমন বিটওয়াইজ অপারেটর হচ্ছে কি, যেমন আমি আমরা এখানে কিন্তু এন্ড বলতে যদি লজিক্যাল অপারেটর বলি তখন লজিক্যাল এন্ড মানে হচ্ছে কি দুইটা এম্পারসেন্ট, আর যদি বিটওয়াইজ এন্ড বলি তখন কিন্তু সিঙ্গেল এম্পারসেন্ট হবে। তো আমি যেমন হচ্ছে কি যে এ সিঙ্গেল এম্পারসেন্ট বি এটা দিলে তখন কি হবে, এ এবং বি এর ভ্যালুটা বিটওয়াইজ এন্ড হবে। কিন্তু আমরা যদি ডবল এন্ড দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আমাদেরকে চেক করবে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু এই দুটো ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এই পুরো এক্সপ্রেশনের মানটা ট্রু হবে, আর অন্যথায় ফলস হবে। আর যদি একটা দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে দুইটার মধ্যে বিটওয়াইজ এন্ড হবে। যেমন হচ্ছে কি যে আমি এ এর মান যদি আমরা 2 বলি আর বি এর মান যদি 5 বলি, তাহলে বিটওয়াইজ এন্ড কীভাবে হবে, 2কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তখন হবে কি 1 0, ঠিক আছে। তো আমরা যদি এটাকে সাইড বিটে নিই তাহলে 0 0 1, এটা হচ্ছে 2 এর বাইনারি। এরপর 5 এর বাইনারি যদি আমরা করতে যাই তাহলে 0 1 0 1 এরকম হবে। এটাকে যদি আমরা এন্ড করতে যাই তাহলে 0 1 এ এন্ড করলে 0 হবে, 1 0 এন্ড করলে 0 হবে, 0 1 এ এন্ড করলে 0 হবে এবং 0 0 এন্ড করলে 0 হবে। তার মানে কি আমাদের যদি এ এবং বি কে যদি এন্ড করতে চাই তখন আমাদের ভ্যালু হবে 0, ঠিক আছে। এটা হচ্ছে কি যে এটা হচ্ছে বিটওয়াইজের কাজ। তো বিটওয়াইজ এন্ড এরকম। অর যদি হয় তাহলে আমরা হচ্ছে কি লজিক্যাল অরে হচ্ছে কি যে একটা মানে এইভাবে ভার্টিক্যাল লাইন দিই, লজিক্যাল এন্ড অরে হচ্ছে কি আমরা দুইটা ভার্টিক্যাল লাইন দিই, কিন্তু আমরা যদি বিটওয়াইজ অর দিই তাহলে হচ্ছে কি একটাই মাত্র ভার্টিক্যাল লাইন দিব। আর আরেকটা হচ্ছে কি যে নট অপারেটর, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তাছাড়া এখানে এক্সট্রা আরও দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে কি যে লেফট শিফট আর একটা হচ্ছে কি রাইট শিফট। তো লেফট শিফট কোনটা, এটাকে আমরা বলি যে লেফট শিফট, অর্থাৎ হচ্ছে কি যে আমাদের অ্যাঙ্গেলটা থাকবে বাম পাশে, আর এটাকে বলা হবে রাইট শিফট, অর্থাৎ অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে কি যে ডান পাশে। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কি এরকম, যেমন হচ্ছে আপনি যদি 5 দিলেন তারপর এখানে 1 দিলেন, তো 5কে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। তো 5কে বাইনারিতে কনভার্ট করলে হয় 1 0 1। তো এখন লেফট শিফট মানে এক গড় লেফট শিফট, 1 মানে হচ্ছে কি যে লেফট শিফট হবে কয় গড়, এক গড়। তো তাহলে হচ্ছে কি যেখানে এক গড় লেফট শিফট হওয়া মানে কি রাইট থেকে একটা 0 যোগ হবে। তো 0 যোগ হয়ে গেলে তখন হচ্ছে কি যে তখন 5-এর যে 1 0 1 ছিল এখন কিন্তু 1 0 1 থাকবে না, এটা হবে 1 0 1 0, এটা হয়ে যাবে। তখন এটার ভ্যালু হয়ে যাবে 10। তো আগে যেখানে ভ্যালুটা 5 ছিল এখন হয়ে গেছে 10। তো একইভাবে আপনার এখানে যদি হচ্ছে কি যে 1 না হয় যদি 2 হইতো, তার মানে কি যে 1 0 1 2 গড় লেফট শিফট হইতো। তো তাহলে 2 গড় লেফট শিফট হওয়া মানে কি রাইট থেকে দুইটা 0 আসবে। তো রাইট থেকে দুইটা 0 আসা মানে কি তখন 1 0 1 0 0 হয়ে যাবে। তার মানে কি তখন এটার ভ্যালু হবে কত, যে 20 হয়ে যাবে, এটার ভ্যালু হবে 20। তো একইভাবে যদি আমরা রাইট শিফট করতে যাই তাহলে এই জিনিসটা একই কাজটাই করি, 5 লেস দেন আমরা যদি কি 5কে যদি আমরা রাইট শিফট করি তাহলে 5 লেফট শিফট আমরা এখানে 1 দিলাম, তার মানে কি 5-এর ভ্যালু হচ্ছে কি 1 0 1। এখন আমরা যদি রাইট শিফট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের লেফটের দিকে হচ্ছে কি একটা 0 যোগ হবে আর রাইট থেকে একটা ডিজিট কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের আগে যেটা 5-এর ভ্যালু ছিল 1 0 1 সেটা এখন হয়ে গেছে 0 1 0। তো এটার ভ্যালু ছিল 5, এখন কিন্তু 5টা হয়ে যাবে কত 2, এরকম হয়ে যাবে। তো আমরা যদি হচ্ছে কি আবার 5 নিয়ে আবার বলি যে 5 লেফট শিফট রাইট শিফট 2 দিলাম। তো 5-এর হচ্ছে ভ্যালুটা আমরা জানি হচ্ছে যে 1 0 1। তো 2 গড় যদি আমরা রাইট শিফট করি তাহলে হচ্ছে লেফট থেকে দুইটা 0 আসবে আর রাইট থেকে দুইটা ডিজিট বাদ যাবে, বাদ গেলে কত হবে 0 0 1। তো 0 0 1 মানে 1। তার মানে কি আমরা বুঝতেছি 5-এর যদি আমরা রাইট শিফট করি 2 গড় তাহলে তখন কিন্তু 5-এর ভ্যালুটা হয়ে যাবে 1। তো আমরা এখানে হচ্ছে কি যে 5 এটা আমরা না দিয়ে আমরা কি করতে পারি যে 5-এর জায়গায় হচ্ছে একটা ভেরিয়েবল a দিলাম, তারপর হচ্ছে কি রাইট শিফট তারপর 2। তখন আমরা কি করব 5-এর ভ্যালুটা কত সেটা আমরা দেখব, সেই ভ্যালুটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, তারপর 2 গড় রাইট শিফট করব। তো মনে করেন এর ভ্যালুটা হচ্ছে মনে করেন 12 দিলাম। তো 12কে সে প্রথমে কি করবে বাইনারিতে কনভার্ট করবে। তো বাইনারিতে কনভার্ট করলে হবে যে 1 1 0 0, এটা হচ্ছে 12-র কি বাইনারি।
তো আমরা যদি 2 ঘর রাইট শিফট করি তখন আমাদের কেমন হবে যে 12 হচ্ছে কি 1100, তাহলে কি হবে লেফট থেকে 2টা 0 হবে আর রাইট থেকে 2টা ডিজিট বাদ যাবে। এখানে 0 বাদ যাবে না, মানে 0 থাকলে 0 বাদ যাবে, 1 থাকলে 1 বাদ যাবে, অর্থাৎ 2টা ডিজিট আপনার বাদ যাবে। তখন আপনার ভ্যালুটা হবে এরকম 0011। তো 0011 মানে হচ্ছে 3। তার মানে কি 12কে যদি 2 ঘর কি করেন রাইট শিফট করেন তখন এটা বের হয়ে যাবে 3। তো একইভাবে হচ্ছে কি লেফট শিফট হচ্ছে কি এমন। তো লেফট শিফটের ক্ষেত্রে হচ্ছে কি যে রাইট থেকে হচ্ছে কি 0 ইনসার্ট করতে থাকবেন, ওই দিক থেকে আর বাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, লেফটের থেকে বাদ দেওয়ার দরকার নেই। তো এটা ছিল আমাদের বিটওয়েজ অপারেটর। এরপর আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। তো কোনো এক্সপ্রেশন বা ভেরিয়েবলের এর মানকে অপর কোনো ভেরিয়েবলের মান হিসেবে নির্ধারণ করার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করা হয়। তার মানে কি আমি যদি মনে করি যে a = b, এটার এই এক্সপ্রেশনের কাজ কি? এটার কাজ হচ্ছে কি b এর ভ্যালুটা a এর মধ্যে স্টোর করা। আমি b এর ভ্যালু যদি আমি 5 বলি, এখন আমরা যদি b = a বলি তার মানে a এর মানও কত হবে 5 হবে, অর্থাৎ হচ্ছে কি যে এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন করা। তো এটা করার জন্য আমাদেরকে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করতে হয়। তো এটাকে ইকুয়ালটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। তো আপনারা কিন্তু হচ্ছে কি যে আমরা যেটা সমান, এটা আমরা নর্মালি বলি যে a = b, এটার মানে হচ্ছে কি a এবং b সমান। এটা কিন্তু প্রোগ্রামিংয়ের ব্যাপারটা হচ্ছে কি এরকম না। যদি a এবং b সমান এটা প্রমাণ করতে হয় তখন হচ্ছে কি আমাদেরকে দিতে হবে a = b। এটা হচ্ছে এটার মানে হচ্ছে a এবং b সমান, ঠিক আছে। আর যদি b এর ভ্যালুটা এর মধ্যে স্টোর করবে তখন কিন্তু আমাদের সিঙ্গেল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে। এরপরে আমরা এসেছি কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর হচ্ছে কি যেটাকে আমরা টার্নারি অপারেটর বলি। তো কন্ডিশনাল অপারেটর হচ্ছে কি যে এই সাইনটা অর্থাৎ হচ্ছে কোশ্চেন মার্ক, যেটা এটাকে আমরা কন্ডিশনাল অপারেটর বলি। তো এটার মানে হচ্ছে আমরা হচ্ছে কি যে এরকম কোথাও দিই যে a = b কন্ডিশনাল অপারেটর, আমরা কি করলাম যে এর মান 5, এর মান ধরে নে যে আচ্ছা এটাকে 5 না বলে এটাকে 1 বলি, 1, আর নাহলে এর মান 0। তো এরকম একটা এক্সপ্রেশন লিখলাম। দেখেন a = b, এরপরে আমরা কন্ডিশনাল অপারেটরটা দিলাম a = 1, তারপর হচ্ছে কি যে একটা কোলন দিলাম, তারপর a = 0। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথমে দেখবে a এবং b সমান কিনা। যদি সমান হয়, যদি ট্রু হয় তাহলে এর মধ্যে 1 স্টোর হবে, আর যদি ফলস হয় তাহলে এর মধ্যে 0 স্টোর হবে। তো এইটাই হচ্ছে কি যে কন্ডিশনাল অপারেটর। তো আবার দেখা আমি একটু বড় করে লিখি, যেমন a = b দিলাম, এরপরে হচ্ছে কি আমরা কন্ডিশনাল অপারেটর দিলাম। তো a = আমরা 1 দিলাম, কোলন b a = 0 দিলাম। তো এটার মানে হচ্ছে কি যে a এবং b যদি সমান হয় তার মানে ট্রু হয় তাহলে a = 1 হবে, আর যদি এটা সমান না হয় তাহলে ফলস হয় তাহলে a = 0 হবে। এটাই। তো এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর হচ্ছে মূলত এইটা, যে মানে কোশ্চেন মার্কটাকে আমরা কন্ডিশনাল অপারেটর বলি। এরপরে কিছু স্পেশাল অপারেটর আছে, যেমন জাভায় ব্যবহৃত কিছু স্পেশাল অপারেটর, যেমন কমা অপারেটর আছে, তারপর ইনস্ট্যান্স অফ অপারেটর আছে, তারপর ডট অপারেটর আছে। তো এগুলো আমরা কিন্তু সচরাচর ইউজ করব। এটা যখন আমরা প্রোগ্রাম লিখবো তখন হচ্ছে কি যে জিনিসগুলো তখন বললে তখন আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে কেন কমা অপারেটর ইউজ করা হয়, কেন ইনস্ট্যান্স অফ অপারেটর ইউজ করা হয়, কেন ডট অপারেটর ইউজ করা হয়। তো সেই জিনিসগুলো আপনারা দেখবেন। তো আমরা তো প্রথমে বলছিলাম যে অপারেটর হচ্ছে কি যে বিভিন্ন ক্যাটাগরির আছে, যে যেভাবে ক্যাটাগরি করে। তো এখানে হচ্ছে কি টোটাল 7টা ক্যাটাগরি ধরা হয়েছে। তাহলে আমরা এরিথমেটিক নিয়ে বললাম, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। রিলেশনাল অপারেটর বললাম যে দুইটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি তাদের মধ্যে রিলেশন করা, তারা কে বড় কে ছোট, বা বড় অথবা সমান কিনা, বা সমান কিনা, বা ছোট অথবা সমান কিনা, বা ছোট কিনা ইত্যাদি। এগুলো দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশন করার জন্য রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করি। এরপর লজিক্যাল অপারেটর হচ্ছে কি যে শর্ট মানে সত্য মিথ্যা এটা হচ্ছে কি চেক করার জন্য লজিক্যাল অপারেটর এগুলো ইউজ করি। বিটওয়াইজ অপারেটর হচ্ছে কি যে দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলোকে বিটওয়াইজ যদি কোনো অপারেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে সে বিটওয়াইজ অপারেটরগুলো ইউজ করি। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি যে একটা ভেরিয়েবলের ভ্যালু আরেকটা ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে যদি স্টোর করতে চাই তাহলে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অথবা আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু যদি স্টোর করতে চাই, যেমন হচ্ছে কি আপনি চাচ্ছেন যে a = 12, এটা তার মানে কি 12 হচ্ছে একটা ভ্যালু,
এই 12 ভ্যালুটাকে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাচ্ছি, তাহলে তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করব। এরপর কন্ডিশনাল অপারেটরটা দেখাইলাম, অর্থাৎ কোশ্চেন মার্ক আর স্পেশাল অপারেটরগুলো নিয়েও আলোচনা করলাম। জাভা প্রোগ্রামটা লিখে দেখব। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম, যে অপারেটর বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কথা বলছি। এখন এই অপারেটরগুলা ইমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে কি জাভা প্রোগ্রামিং হচ্ছে কি যে প্রোগ্রাম লিখব। তো কীভাবে অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম লিখতে হয় সেই জিনিসটা দেখব, অথবা বিভিন্ন অপারেটরগুলো কীভাবে প্রোগ্রামে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তো তার আগে হচ্ছে কি যে আমরা একটু দেখি হচ্ছে কি একটা প্রোগ্রাম কীভাবে লিখতে হয়। তো সেটা তো আমরা মোটামুটি জানি। প্রথমে আমাদের হচ্ছে কি যে আমরা এখানে জাভা একটা ফাইল তৈরি করে নিলাম, একটা প্রজেক্ট, তার আন্ডারে হচ্ছে কি একটা জাভা ফাইল তৈরি করে নিলাম। তো প্রথমে আমাদেরকে কী করতে হয়, একটা ক্লাস তৈরি করতে হয়। তো ক্লাসের নামটা আমরা জাভা ফাইল যেহেতু হচ্ছে টেস্ট ক্লাস জাভা দিছি, তার মানে কি এটাই হবে আমাদের ক্লাসের নাম। তো আমাদেরকে প্রথমে পাবলিক কিওয়ার্ডটা দিলাম, তারপর হচ্ছে কি যে ক্লাস কিওয়ার্ডটা দিব, তারপর হচ্ছে কি যে আমাদের ক্লাসের নাম দিব, অর্থাৎ টেস্ট ক্লাস। এরপরে আমাদের ক্লাসের বডিটা দেওয়ার জন্য হচ্ছে কি আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব, এই কার্লি ব্র্যাকেট দিলাম। এরপরে এখানে হচ্ছে কি আমাদের মেন মেথডটা দিব। তো মেন মেথডটা লিখতে হয় কীভাবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো যেটা হচ্ছে কি যে আমাদের একদম প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম। যারা হচ্ছে কি যে এটা কীভাবে মেন মেথড লিখতে হয় সেটা না জানেন, তারা হচ্ছে কি যে প্রথম ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে সেখানে আমরা আলোচনা করছিলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, এই যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এগুলো আসলে কেন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেটা আপনারা দেখলে তাহলে হচ্ছে কি যে এটার ব্যাপারে একদম মানে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন। তো এরপর হচ্ছে কি আমরা মেন মেথডটা দিয়ে দিলাম। তো একটা সিম্পল আমরা যদি প্রোগ্রাম লিখি, যেমন হচ্ছে কি যে আমরা এখানে কি করলাম, যে একটা হচ্ছে কি যে প্রিন্ট মেথড আমরা লিখবো। তাহলে কীভাবে লিখবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা আমরা দিলাম। তো এখানে হচ্ছে কি আমরা একটা মেসেজ আমরা প্রিন্ট করলাম, যে যেমন আমরা লিখলাম যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা সিম্পল একটা হচ্ছে কি যে একটা টেক্সট আমরা এখানে লিখলাম। তো এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমরা হচ্ছে কি যে রান করলাম। যেমন এখানে হচ্ছে কি আমাদের যে মেসেজটা আছে সেই মেসেজটা সরাসরি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু দেখাইছে। তো এটা হচ্ছে কি এভাবে হচ্ছে কি আমরা আউটপুট দিই। তো আমরা ইনপুটটা কীভাবে নিই সেটাও একটু দেখি, তারপর হচ্ছে কি আমাদের মূল আলোচনায় যাই। তো ইনপুট যদি আমাদেরকে নিতে হয় তখন হচ্ছে কি আমাদেরকে একটা স্ক্যানার ক্লাস আছে, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে ব্যবহার করতে হবে। তো স্ক্যানার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা এটা হচ্ছে কি একটা বিল্ট ইন ক্লাস। তো বিল্ট ইন ক্লাস হলে তাহলে সেটা একটা প্যাকেজের আন্ডারে আছে। তো যখন হচ্ছে কি কোনো বিল্ট ইন ক্লাস নিয়ে বা কোনো একটা ইন্টারফেস নিয়ে যদি কাজ করতে হয়, তার করেসপন্ডিং যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনাদের প্রোগ্রামে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। তো তাহলে হচ্ছে কি যে আমরা সেই প্যাকেজটা ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট করতে হয় সবার উপরে। তো সবার উপরে কীভাবে ইম্পোর্ট করব, প্রথমে আমাদেরকে ইম্পোর্ট কিওয়ার্ডটা আমাদেরকে লিখতে হবে, যে ইম্পোর্ট তারপর হচ্ছে কি যে আমরা লিখবো হচ্ছে কি যে সেই প্যাকেজের নাম। তো প্যাকেজের নাম হচ্ছে জাভা ডট ইউটিল, মানে ইউটিলিটিস, ঠিক আছে। তো ডট আমরা চাচ্ছি যে জাভা ডট ইউটিল এই প্যাকেজটা পুরোটা নেব না, শুধুমাত্র আমরা স্ক্যানার ক্লাসটা নিব। তো স্ক্যানারটা আমরা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কি যে সেমিকোলন দিয়ে দিলাম, শেষ। তার মানে কি যে জাভা ডট ইউটিল এই প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসটা আছে। তো সেই ক্লাসটা আমরা হচ্ছে কি যে এখানে হচ্ছে ইম্পোর্ট করলাম। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ক্লাসের নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এটা কিন্তু একটা মানে সিগনেচার একটা হচ্ছে কি যে মানে এখানে রুলস, যে ক্লাসের নামটা প্রথমে অক্ষরটা কিসে দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। তো এখানে স্ক্যানারের যে প্রথমটা ক্যাপিটাল লেটার লিখলাম। তো আমরা এখানে এই যে মেন মেথডের যে বডিতে এটা বাদ দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে কি যে আমরা কি করলাম, যে স্ক্যানার ক্লাসের যদি কোনো মেথড নিয়ে যদি আপনি কাজ করতে হয়, মানে স্ক্যানার ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আছে। তো সেগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে কি যে আপনাকে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপর অবজেক্টের রেফারেন্স ধরে হচ্ছে মেথডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো তাহলে আমরা কি করব, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে এসসি। এটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আমি এসসি দিলাম, ইকুয়াল দিলাম। তো অবজেক্ট তৈরি করতে হয় কীভাবে, নিয়ে কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপর স্ক্যানারের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, এবং এটার ভিতরে যে আমরা এটাকে ইনস্ট্যান্সিয়েট করবো হচ্ছে কি সিস্টেম ডট ইন দ্বারা। তো এটার কেন, এটারও কিন্তু একটা মিনিং আছে। তো আমরা এটা সরাসরি আমরা ইউজ করে ফেললাম। আমরা কি করব, এখন ভেরিয়েবলের ভ্যালুটা ইনপুট নিব। যেমন আপনি যদি চান যে আপনি একটা ভেরিয়েবল মনে করেন যে এ নিছেন, এর ভ্যালু হচ্ছে কি আপনি 5 দিচ্ছেন, সিম্পল আপনি করে ফেলছেন। এটা হচ্ছে কি যে আপনার প্রোগ্রামের মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছেন। তো এটা নিয়ে আপনি কাজও করতে পারবেন। কিন্তু আপনার যদি এমন হয় যে হ্যাঁ
যখন হচ্ছে কি আমি প্রোগ্রামটা রান করব তখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তখন তো আর আপনি এভাবে a=5 এভাবে দিলে হবে না। তো তখন হচ্ছে কি আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য যে স্টেটমেন্ট সেটা আপনাকে লিখতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য তখন আমাদেরকে কিন্তু ওই স্ক্যানার ক্লাসের এই মেথডগুলোকে ব্যবহার করতে হবে। তখন আমাদেরকে কি করতে হবে, যেমন আমি ইন্টিজার a নিলাম, a নিয়ে হচ্ছে কি যে আমরা ইনপুট নিব। তো ইনপুট নিতে হলে তখন আমাদের কি করতে হবে, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার যে অবজেক্টটা SCটা ইউজ করতে হবে। তারপরে আমরা যেহেতু এখানে ইন্টিজার ইনপুট নিব, তাহলে ইন্টিজার ইনপুটের জন্য আমাদের মেথড হচ্ছে কি যে নেক্সট লাইন এই মেথডটা আপনাকে ইউজ করতে হবে। সরি, নেক্সট লাইন না, এটা হচ্ছে কি যে নেক্সট লাইনটা হচ্ছে কি যে স্ট্রিংয়ের জন্য। তো আপনি যদি স্ট্রিং দেন, যেমন আমি এখানে এটা নেক্সট লাইনটা হচ্ছে স্ট্রিংয়ের জন্য, আর এটা হচ্ছে নেক্সট ইন্ট। তো এটা স্ট্রিং যদি হয়, যেমন হচ্ছে কি স্ট্রিং, আপনি কি করলেন যে এখানে হচ্ছে কি নেম ইনপুট নেবেন, নেম। দেখেন সিম্পল, যে আপনি একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের জন্য ভ্যালু ইনপুট নেবেন। তো ইনপুট নিতে হলে তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা জানিতে হচ্ছে কি স্ক্যানার ক্লাস আছে, সেই স্ক্যানার ক্লাসের মধ্যে যদি স্ট্রিং ইনপুট নিতে চান তখন আপনাকে নেক্সট লাইন ইউজ করতে হবে। তো আমরা স্ট্রিংয়ের জন্য একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে কি নেম, ইকুয়াল দিলাম। তারপর হচ্ছে কি যে স্ট্রিং মেথডটাকে মানে নেক্সট লাইন এই মেথডটাকে কল করতে হবে কার মাধ্যমে, ওই স্ক্যানার ক্লাসের যে অবজেক্টটা আছে মানে এসসি দিতে হবে, তারপর ডট দিতে হবে, তারপরে কি দিতে হবে যে আপনার মেথডের নামটা দিতে হবে। অর্থাৎ হচ্ছে কি যে কোনো ক্লাসের কোনো মেথডকে যদি আপনি কল করতে চান তাহলে কিভাবে করতে হবে, মেথডটা যদি স্ট্যাটিক না হয় মানে নন স্ট্যাটিক হয়, তাহলে হচ্ছে কি যে ওই অবজেক্ট ডট তারপর মেথডের নাম, অবজেক্ট ডট মেথডের নাম। তো এখানে ডটটা কিন্তু একটা অপারেটর, যেটা আমরা স্পেশাল অপারেটরে দেখছিলাম যে কম অপারেটর, ডট অপারেটর ইত্যাদি অপারেটর আমরা দেখছি। তো এখানে এই ডটটা কিন্তু একটা অপারেটর। তো অপারেটরটা এখানে কীভাবে ইউজ করতেছি, অবজেক্টের নাম ডট তারপর মেথডের নাম, এভাবে আপনারা দিবেন। তো এখানে এই যে নেক্সট লাইন, এটা কিন্তু একটা বিল্ট ইন মেথড। এটার কাজ হচ্ছে কি স্ট্রিং ডেটা ইনপুট নেওয়ার জন্য এই মেথডটা ব্যবহার করা হয়। তো আমরা নেমের ভ্যালু হচ্ছে কি ইনপুট নিলাম, তারপর হচ্ছে কি যে আমরা কি করব, নেমের ভ্যালুটা আমরা আউটপুট দিয়ে দিব। তো আউটপুট দিয়ে দিলে হচ্ছে কি আগের মতো আমরা কি দিতে হবে, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা দিয়ে দিলাম। তো এটার ভিতরে নেম এই ভেরিয়েবলের ভ্যালুটা মানে ভেরিয়েবলটা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে স্ক্যানার ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম এসসি, তারপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নেম স্ট্রিং টাইপের, এবং নেমের জন্য ইনপুট নিলাম। তো ইনপুট নেওয়ার জন্য এসসি যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ডট ইনপুট নেওয়ার জন্য স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য যে মেথডটা আছে স্ক্যানার ক্লাসের সেটা হচ্ছে নেক্সট লাইন, সেটা আমরা ইউজ করলাম। তারপরে নেমের ভ্যালু যেটা থাকবে সেটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা এই স্টেটমেন্ট আমরা লিখলাম, লিখার পরে আমরা এখন এটা রান করে দেখি। তো রান করলে কেমন হবে, একটু সময় নিচ্ছে, সেটা হচ্ছে কি আমরা আউটপুট দিব। তো সেই কাজটা আমরা সিম্পল একটা কাজ করছি, সেটা হচ্ছে কি একটা নেমের ভ্যালু হচ্ছে কি ইনপুট নিবে, তারপরে সেটা হচ্ছে কি জাস্ট শো করবে। তো প্রথমে একটু বলে নিই যে আপনি কিবোর্ড থেকে যদি ইনপুট নিতে চান তাহলে হচ্ছে কি যে একটা বিল্ট ইন ক্লাসটা ব্যবহার করে কাজ করতে হবে। তো স্ক্যানার ক্লাসটা হচ্ছে কি যে ইউটিলিটি হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে আমরা লিখছি যে ইম্পোর্ট তারপর জাভা ডট ইউটিল ডট, তারপর আপনি যদি হচ্ছে কি যে ইউটিলিটিসের প্যাকেজের মধ্যে যতগুলা ক্লাস বা ইন্টারফেস আছে সবগুলাকে আপনি যদি ইম্পোর্ট করতে যান তাহলে হচ্ছে কি ডট স্টার সাইন দিতে হবে। আর আপনি যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো ক্লাস ইন্টারফেস ইত্যাদিকে যদি ইন্ডিভিজুয়ালি যদি আপনি হচ্ছে কি ইম্পোর্ট করতে যান তাহলে হচ্ছে কি ওই ক্লাসের নাম বা ওই ইন্টারফেসের নামে আপনি শুধু দিতে পারবেন, দিতে হবে। তো আমরা এখানে শুধুমাত্র স্ক্যানার ক্লাসটাই আমরা ইম্পোর্ট করবো, এই জন্য ডট স্ক্যানার দিছি, অর্থাৎ জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এরপরে কোনো একটা ক্লাস, তো আমরা এখানে তো স্ক্যানার ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে আরও অনেকগুলো মেথড আছে। তো যেমন হচ্ছে কি যে আপনি যদি কোনো একটা যদি স্ট্রিং যদি ডাটা যদি ইনপুট নিতে চান তাহলে এক ধরনের মেথড ইউজ করতে হবে। তারপর ইন্টিজার ভ্যালু যদি আপনি ইনপুট নিতে চান তাহলে হচ্ছে কি যে তার জন্য আলাদা মেথড ইউজ করতে হবে, ফ্লোটের জন্য, ডবলের জন্য, ক্যারেক্টারের জন্য, তারপর বুলিয়ান ভ্যালুর জন্য, অর্থাৎ বিভিন্ন টাইপের ডাটা ইনপুট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেথড আছে। তো ওই মেথডগুলোকে যখন আপনি কল করবেন, তো কল করার জন্য আপনার স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং সেই অবজেক্টের রেফারেন্স ধরে ধরে হচ্ছে কি যে মেথডগুলোকে কল করতে হবে। তো আমরা প্রথমে কি করলাম, যে স্ক্যানার যে ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, যে স্ক্যানার ক্লাস, তার জন্য অবজেক্টের নাম দিলাম ইচ্ছে মতো
যে কোনো একটা এসসি দিলাম, তারপর হচ্ছে নিয়ে কিওয়ার্ডটা দিলাম, তারপর হচ্ছে কি যে স্ক্যানারের জন্য একটা কনস্ট্রাক্টর দিলাম এবং কনস্ট্রাক্টরের জন্য এটা হচ্ছে কি যে আর্গুমেন্ট হিসেবে দিলাম। আমরা হচ্ছে কি যে একটা স্ট্রিং ভেরিয়েবল আমরা নিলাম, নাম দিলাম হচ্ছে কি নেম। তো এটা স্ট্রিং ভেরিয়েবল। এখন স্ট্রিং এটা নেম, এটা একটা স্ট্রিং ভ্যালু হচ্ছে কি সে ইনপুট নেবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা জানি হচ্ছে কি যে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য যে ক্লাসটা যে মেথডটা সেটা হচ্ছে কি যে নেক্সট লাইন। তো এটা যেভাবে আছে ঠিক এভাবে লিখতে হবে, কারণ এটা একটা বিল্ট ইন মেথড। তো নেক্সট লাইনের এলটা হচ্ছে কি বড় হাতের। তো এটা বিল্ট ইন মেথডটাকে যখন আপনি কল করবেন তখন কল করতে হবে এটা কিন্তু এই মেথডটা স্ক্যানার ক্লাসের ভিতরে। তো স্ক্যানারে যে অবজেক্টটা আছে এসসি, ওই এসসি অবজেক্ট লিখবেন, তারপর ডট দিবেন, তারপর হচ্ছে কি যে নেক্সট লাইন মানে এই মেথডটা দিবেন। তো মেথড যেহেতু তার মানে কি অবশ্যই তার শেষে প্যারেনথেসিস থাকবে। তো এরপর ইনপুট নিলেন, ইনপুট নিয়ে নেমের মধ্যে এটা স্টোর করলেন, স্টোর করে তার নেমটা হচ্ছে কি যে আপনি প্রিন্ট করে দিলেন। তো এখন আমরা এটাকে যদি রান করি তো এখানে দেখেন যে আপনার কাছে একটা নেম চাচ্ছে। তো নেম চাইলে হচ্ছে কি যে আপনি একটা নেম দেন। ধরে নেন আমি হচ্ছে কি যে একজনের নাম দিলাম, মনে করেন নাম হচ্ছে কি আরিফ হোসেন। তো এখন আমি যদি এন্টার করি তাহলে হচ্ছে কি যে আরিফ হোসেন এটাকে আপনি আবার প্রিন্ট করে দিয়ে দিচ্ছে এটাই। তো হচ্ছে যখন ইনপুট নিই তখন হচ্ছে কি আমরা চাইলে লিখি তখন ওইটাও শো করবে, তারপর হচ্ছে কি যে ওই মেসেজটা আপনাকে দিবেন। এরকম যে আপনি হচ্ছে কি যে ইনপুট নেওয়ার আগে আপনি চাচ্ছেন যে এন্টার দ্য নেম, এই মেসেজটা আপনি দিতে, তাহলে হচ্ছে কি আমরা যখন ইনপুট নিছি অর্থাৎ হচ্ছে কি ইনপুট নিছি হচ্ছে কি এই লাইনে এসসি ডট নেক্সট লাইনের মাধ্যমে। তো এটার আগে যে জাস্ট একটা মেসেজ দিয়ে দেবেন যে এন্টার দ্য নেম এটা। তো এটা লিখতে হলে তখন আমাদেরকে লিখতে হয় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, তারপর এখানে আপনাকে লিখতে হবে কি এন্টার দ্য নেম, এটা আপনি দিয়ে দিলেন যে, তারপর হচ্ছে কি যে কোলন দিয়ে স্পেস দিয়ে শেষ করে দিলেন। এখন এন্টার দ্য নেম হচ্ছে কি আপনার পরের লাইনে চলে আসবে। তো আমি চাচ্ছি যে একই লাইনে যে এন্টার দ্য নেম, তারপরে হচ্ছে কি স্পেস রেখে তারপর হচ্ছে কি যে আপনার নামটা ইনপুট দেওয়ার মানে স্কোপ থাকবে। তো আমরা তখন কিন্তু পাশাপাশি লিখতে চাই, তখন আমরা সিস্টেম ডট আউট ডট না শুধু প্রিন্ট লিখলেই হবে। তো এরপর হচ্ছে কি আপনি দেওয়া হলো, আপনি যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে কি আমি দিব যে মনে করেন যে লিখলাম হ্যালো ওই নামটা, হ্যালো তারপরে হচ্ছে ওই নামটা। তো তাহলে হচ্ছে কি যখন আপনি আউটপুট দিবেন, এই যে এখানে আউটপুট দিতেছেন তার আগে এই নেমের আগে আপনি কি করবেন যে হ্যালো এটা সরাসরি এটা প্রিন্ট করে দিবেন। তো এই জন্য এটাকে ডবল কোটেশনের মধ্যে দিবেন। তো হ্যালো তারপর হচ্ছে কি যে এরপর হচ্ছে ভেরিয়েবলের নামটা। তো ভেরিয়েবলটা দিতে হবে কি যে হ্যালো এটা আমরা সরাসরি প্রিন্ট করে দিব। প্রিন্ট করার পরে তারপর হচ্ছে কি যে তার মানে ডবল কোটেশনটা এখানে শেষ হবে। তারপর ভেরিয়েবলের ভ্যালুটা, তো ভেরিয়েবলের ভ্যালুটা যখন আপনি এখানে অ্যাটাচ করবেন তখন আপনাকে এখানে যে কনকেটেনেশন সাইনটা ইউজ করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা প্লাস দেখি আর কি, দেখতে মনে হচ্ছে প্লাস কিন্তু এটাকে বলা হয় কনকেটেনেট। তো আমরা দিলাম। তো এভাবে হচ্ছে কি যে তাহলে তখন আমাদের গঠনটা অনেক সুন্দর হবে। অর্থাৎ হচ্ছে ইনপুট নিব তখন হচ্ছে আমাদের এন্টার দ্য নেম এই মেসেজটা আসবে, তারপর নামটা ইনপুট দেওয়ার পরে তখন আমাদের নামটা এভাবে দিবে যে হ্যালো দিবে, তারপর একটা কমা দিবে, তারপর একটা স্পেস দিয়ে ওই নামটা আমাদেরকে শো করাবে। তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা এটাকে আমরা যদি এখন সেভ করে যদি রান করি তাহলে কেমন আসে আমরা দেখি। রান করলাম তখন আমাদেরকে এখানে দেখাচ্ছে এন্টার দ্য নেম। তো আমরা হচ্ছে কি আগের মতো নামটাই দিই যে আরিফ হোসেন। তো এখন যদি আমরা এন্টার দিই তখন আমাদেরকে দেখাবে হ্যালো আরিফ হোসেন। তো আমরা এন্টার দিলাম, তাহলে দেখেন হ্যালো আরিফ হোসেন। তাহলে এই যে আমরা যে ভেরিয়েবলের ভ্যালুটা নিচ্ছি তার আগে কিছু একটা মেসেজ যদি আমরা দিতে চাই তাহলে তখন আমাদেরকে ঠিক এইভাবে লিখতে হবে। তো এখন এটা তো হচ্ছে কি আমরা নিলাম, তো এটা যদি আপনি যদি ইন্টিজার কোনো একটা ভ্যালু যদি নিতে চান তাহলে সে আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে কি যে আমি চাচ্ছি যে ইন্টিজার এই নামে একটা এবং মধ্যে ভ্যালু নেবেন, তখন হচ্ছে কি যে আপনাদেরকে ইনপুট নেবেন কীভাবে, ওই স্ক্যানার ক্লাসের অবজেক্টটা ডট তারপরে যেহেতু এখানে ইন্টিজার ভ্যালু নেবেন তখন আপনাকে লিখতে হবে নেক্সট ইন্ট এই মেথডটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে কি ইনপুট হয়ে গেল এর ভ্যালুটা। তারপরে যে আপনি হচ্ছে কি এটাকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য আমাদেরকে কি লিখতে হয় সিস্টেম
ডট আউট ডট প্রিন্ট, এটা আমি দিয়ে দিলাম। তো এখানে একটা আমি প্রথমে মেসেজ দিব, তো মেসেজটা দিলাম যে দ্য নাম্বার ইজ দিয়া তারপর একটা কলন দিয়ে তারপর স্পেস দিয়ে তারপরে ওই ভেরিয়েবলের নাম এখানে লিখবো। তো লিখতে হবে কিভাবে, যে প্লাস দিয়া তারপর ভেরিয়েবলের নামটা আমরা এখানে দিলাম। তো আমরা এখানে আবার ইনপুট নেওয়ার আগে আমরা চাচ্ছিলাম যে একটা মেসেজ দিব যে প্লিজ এন্টার এ নাম্বার, এরকম একটা মেসেজ আমরা দিতে চাই। তখন আমাদেরকে কি দিতে হবে, যে এখানে আমরা দিলাম যে প্লিজ এন্টার এ নাম্বার, তারপর কলন দিয়ে স্পেস দিলাম, তারপরে শেষ। তাহলে প্লিজ এন্টার এ নাম্বার পাশাপাশি হবে, এই জন্য আমরা প্রিন্ট লাইন দিব না, শুধু প্রিন্ট দিব, প্রিন্ট। ঠিক আছে, তো লাইন এবং প্রিন্ট কিন্তু আমি অনেক ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যে প্রিন্ট মানে হচ্ছে কি যে প্রিন্ট যখন দিবেন তখন হচ্ছে কি মেসেজটা তারপরে পরের জিনিসটা হচ্ছে কি যে পাশাপাশি আসবে, আর প্রিন্ট লাইন দিলে হচ্ছে কি যে নিচের লাইনে আসবে, অর্থাৎ পরের যে জিনিসগুলো সেটা পরের লাইনে আসবে। তো আমি যেমন হচ্ছে কি প্লিজ এন্টারের নাম্বার, এটার পরে হচ্ছে কি আমরা যে নাম্বারটা ইনপুট দেবো এটার পাশাপাশি হবে, তো এই জন্য আমরা প্রিন্টে দিছি। কিন্তু আমরা যদি চাই যে না এটা প্লিজ এন্টারের নাম্বার এটার নিচে এসে তারপরে ইনপুটটা নিবে, তাহলে হচ্ছে কি যে আপনি লাইন দিতে হবে প্রিন্ট এলএন, এটা হলো। তো আমরা এটা সেভ করলাম, তারপর হচ্ছে কি যে আমরা আমাদের কাছে চাইছে, তো আমরা যে 90, তো এখন আমরা যদি এন্টার দিই তাহলে আমাদেরকে দেখাবে দ্য নাম্বার ইজ 90, দেখেন দেন দ্য নাম্বার ইজ 90। সরি, এখানে হচ্ছে কি যে এই বিল সাকসেসফুলি এটা দেখানোর জন্য আমরা কি করব, প্রিন্ট লাইন করে দিব। দেখেন এবং প্রিন্ট এটা খুবই গুরুত্ব, এটা আপনি বুঝবেন যে কোথায় আসলে আমার প্রিন্ট ইউজ করা দরকার আর কোথায় প্রিন্ট লাইন ইউজ করা দরকার। তো এখানে এটাকে যদি করি তাহলে আগের মতো মনে করেন 90 না, এটা 100 দিলাম, 100, তারপর এন্টার দিলাম, দেখেন তার নাম্বার ইজ 100, তারপর হচ্ছে কি এই মেসেজটা পরের লাইনে চলে আসে। তো এইভাবে হচ্ছে কি আমরা ইনপুট দিব। আবার ইনপুট আউটপুটের সাথে যদি বর্ধনের জন্য হচ্ছে কি কোনো মেসেজ যদি দিতে চাই তাহলে সেটা এইভাবে আমরা